নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজ আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দেখার পর বাচ্চার ওজন নিয়ে বাবা মায়েদের মনে যে ধরনের প্রশ্ন থাকে তার সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। আমরা যখন নতুন বাবা মা হই বা আমাদের ঘরে যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, আমরা কিন্তু প্রায়ই চিন্তিত হয়ে পড়ি বাচ্চার ওজন নিয়ে। আমাদের প্রত্যেকেরই একটা গোলুমোলু বাচ্চা চাই যে খুবই স্বাস্থ্যবান হবে। এবার একটা কথা হলো যে আমাদের এই চিন্তা করাটা কি স্বাভাবিক, নাকি অহেতুক আমরা চিন্তা করছি? কখন চিন্তা করব আর কেন করব আর কখনই বা চিন্তা করব না, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার একটা কথা হলো যে আমরা বাবা মা হিসেবে আমাদের বাচ্চাকে নিয়ে যতটা না চিন্তা করি, তার থেকে কিন্তু আমাদের যে আশেপাশে যারা আছে তারা আমাদেরকে নানান ধরনের নেগেটিভ কমেন্ট করে বাচ্চার সম্বন্ধে নানান নেগেটিভ কথাবার্তা বলে আমাদের চিন্তাটাকে আরও বাড়িয়ে দেয়। আর বাচ্চাটা যেহেতু তোমার, সেই জন্য চিন্তাটা তুমি সঠিকভাবে করো এবং কি কারণে চিন্তাটা করছো সেটা একটু ভালোভাবে বুঝতে শেখো। দেখো, বাচ্চার ওজন কিন্তু কতগুলি ফ্যাক্টের উপর নির্ভর করে। এক নাম্বার হলো জন্মকালীন ওজন বা যেটাকে আমরা বলি বার্থ ওয়েট। 2 নাম্বার হলো বংশগত বা জেনেটিক্স। 3 নাম্বার হলো ব্রেস্ট মিল্কের সাপ্লাই বা বাচ্চার খাবার দাবার। আর 4 নাম্বার হলো বাচ্চার অসুস্থতা। তো দেখো, আমি মা হওয়ার পরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি বিভিন্ন সোর্স থেকে, সেই অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এই 4টি বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি বাচ্চার ওজন নিয়ে তোমাদের মনের সমস্ত ধরনের সংশয় দূর হয়ে যাবে। আর আশেপাশের আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। বুঝতেই পারছো ঈশা একদমই শান্ত বাচ্চা নয়, তো ওকে নিয়ে ভিডিওতে ভয়েস দেওয়া খুবই ডিফিকাল্ট, তো তারপরেও আমি চেষ্টা করব। প্রথমেই আসছে বাচ্চার জন্মকালীন ওজন বা বার্থ ওয়েট। দেখো, ফুল টার্ম প্রেগনেন্সি স্টেজ কমপ্লিট করার পর ওই মোটামুটি ধরো 38 থেকে 40 সপ্তাহ পর যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন সেই বাচ্চাটি কিন্তু একটি স্বাভাবিক ওজন নিয়ে জন্মায়। তো স্বাভাবিক ওজন মানে ওই ধরো মোটামুটি 2.5 কেজির ওপরে। অনেক ক্ষেত্রে মায়ের যদি শারীরিক কোনো প্রবলেম থাকে বা বাচ্চা যদি প্রি ম্যাচিওর হয়ে জন্মায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন 2.5 কেজির থেকে কম হয়, তখন আমরা তাকে লো বার্থ ওয়েট বেবি বলি। তো প্রিম্যাচিওর মানে ওই ধরো মোটামুটি 37 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, সেটাকেই আমরা প্রিম্যাচিওর বলি। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন স্বাভাবিক বাচ্চার ওজনের থেকে একটু ধীরে ধীরেই বাড়বে। তার মেডিকেল সাপোর্ট থাকবে, শারীরিক নানান রকম সমস্যা থাকবে। জন্মের পর একটা সাধারণ বাচ্চার ওজন কোন হারে বাড়তে থাকবে সেই নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু একটা খুব সুন্দর গ্রাফ দিয়েছেন, যে গ্রাফটি সাধারণ মানুষের জন্য বোঝা একটু ডিফিকাল্ট। কিন্তু সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ডক্টররা বা বিভিন্ন স্বাস্থ্য সংস্থা থেকে একটি খুব সহজ হিসেব দিয়েছে। সেটি হলো, বাচ্চা যে ওজন নিয়ে জন্মাবে প্রথম 7 দিনে তার 10% কমে যাবে। মানে একটা বাচ্চা যদি 3 কেজি ওজন নিয়ে জন্মায়, সেই বাচ্চাটি কিন্তু প্রথম 7 দিনে ওই মোটামুটি 2 কেজি 700 গ্রামের মতো ওজন হবে। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চা কিন্তু ভাসমান অবস্থায় থাকে। তো বাচ্চা যখন বাইরে বেরিয়ে আসে, তার শরীরের জলীয় উপাদানে এছাড়া বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে প্রথম 7 দিনে বাচ্চার ওজন খানিকটা কমে যায়। তারপর থেকে কিন্তু বাচ্চার ওজন ধীরে ধীরে বাড়তে থাকে, তারপরে আর কখনোই কমবে না। তো তারপরে যদি বাচ্চার ওজন কমতে থাকে সেটা কিন্তু অস্বাভাবিক। তাহলে এরপরে বাচ্চার ওজনটা কোন হারে বাড়বে? সেটা হলো বাচ্চার ওজন জন্ম ওজনের থেকে 6 মাসের মধ্যে কিন্তু দ্বিগুণ হবে। অর্থাৎ একটা বাচ্চা 3 কেজি ওজন হলে 6 মাসে তার ডাবল হয়ে যাবে, অর্থাৎ 6 কেজি হয়ে যাবে, এবং 12 মাসে তার 3 গুণ হবে, অর্থাৎ সেই বাচ্চাটাই 9 কেজি ওজন হবে, বা তার আশেপাশে থাকলেও কোনো সমস্যা নেই। এরপরে 2 বছর, 3 বছর, 4 বছরে বাচ্চার ওয়েট কিন্তু সেইভাবে বাড়ে না। 5 বছরে বাচ্চার ওজন 5 গুণ হবে জন্ম ওজনের, মানে ওই বাচ্চাটার ওজন হবে মোটামুটি 15 কেজি। এবার আমরা যদি ভাবি যে প্রথম বছর আমার বাচ্চাটা 3 গুণ বাড়লো, সেই হারেই যদি বাড়তে থাকে তবেই সেটা স্বাভাবিক হবে, কিন্তু না। একবার ভেবে দেখো, 3 কেজির বাচ্চাটা যদি ওই হারেই বাড়তে থাকে, 5 বছরে তার ওজন হবে 45 কেজি, যেটা একদমই ঠিকঠাক নয়।
যেমন দেখো আমার মেয়েটা 3 কেজি 300 ওজন নিয়ে জন্মেছিল, ওর 1 বছরে কিন্তু ওজন হলো 9 কেজি। তো মোটামুটি 10 কেজি হওয়ার কথা ছিল, কিন্তু তার আশেপাশে যেহেতু আছে এবং আমার বাচ্চা যথেষ্ট অ্যাক্টিভ আছে, ওর শারীরিক কোনো প্রবলেম নেই, তাই এটা নিয়ে চিন্তা করারও কোনো কারণ নেই। তোমরা কি করবে, তোমার বাচ্চার ওজনটাকে কোথাও একটা নোট করে রাখবে। তো প্রত্যেক মাসে একবার করে ওয়েট করে দেখবে যে বাচ্চার ওজনটা এই হারে বাড়ছে কি না। তো মোটামুটি মাসে 600 থেকে 900-র মধ্যে যদি ওজনটা বাড়ে, বা সপ্তাহে ওই মোটামুটি ধরো 170 থেকে 200 গ্রামের মধ্যে যদি বাড়তে থাকে, তাহলে ভাববে যে নর্মাল আছে। 2 নম্বর হলো ব্রেস্ট ফিড বা বাচ্চার খাবার দাবার। দেখো 6 মাস অবধি তো বাচ্চার ওজন মায়ের উপরই ডিপেন্ড করবে। 6 মাস অবধি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হয়, আর 6 মাসের পর থেকে কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে আমাদের বাইরের খাবার দাবারও খাওয়াতে হবে বাচ্চাকে। এবার কথা হচ্ছে বাইরের কোন খাবার খাওয়াচ্ছি, খাবার আমরা কিভাবে দিচ্ছি, তার পুষ্টিগুণ ঠিকঠাক বজায় থাকছে কি না, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে বাচ্চার ওজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সমস্ত ডক্টররা এটাই বলেন যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মাতৃদুগ্ধই পান করাতে, এমনকি জলও খাওয়ানো যাবে না, কারণ মাতৃদুগ্ধ থেকেই পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু বাচ্চারা পেয়ে যায়। আর এই মাতৃদুগ্ধ খাওয়ানোর উপকারিতা কিন্তু অনেক। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, বাচ্চার ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে হেল্প করে, এছাড়া বাচ্চার যে মাসেল পাওয়ার সেটাকেও বাড়াতে সাহায্য করে, বাচ্চাকে অসুস্থতা থেকে রক্ষা করে, এছাড়া মা এবং শিশুর বন্ধন দৃঢ় হয়। এর কথা হচ্ছে শুধুমাত্র ব্রেস্ট ফিড করালেই হবে না, এরও একটা নিয়ম আছে। যখন আমরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবো তখন চেষ্টা করতে হবে যে কোনো একটা দিকের ব্রেস্টকে যতটা সম্ভব খালি করা। এর কারণ হচ্ছে প্রথম দিকে যে মিল্কটা বের হয় সেটা কিন্তু একদম পাতলা বের হয়। মিল্কটাতে ফ্যাটের পরিমাণ একদমই কম থাকে, জলের পরিমাণটা বেশি থাকে, এবং এই মিল্কটাই কিন্তু ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে এবং রোগ জীবাণুর হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে সাহায্য করে। এরপরে যে মিল্কটা বের হয় সেটা দেখবে কিছুটা ঘন হয় আগের তুলনায়। এই মিল্কটাই হলো ফুল ফ্যাট মিল্ক, যেটা বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। এবার বাচ্চা যদি দুদিকের ব্রেস্টটাকেই 5 মিনিট 5 মিনিট করে যদি খেতে থাকে, তাহলে কিন্তু সে শুধু ওই পাতলা মিল্কটাই খেলো, ফুল ফ্যাট মিল্কটা কিন্তু পেলো না। এতে বাচ্চার পেট তো ভরলো ঠিকই, কিন্তু তার ওয়েট গেইন হলো না। আর আমরা এই সময়ই চিন্তিত হয়ে পড়ি যে আমার বেবি খাচ্ছে, যথেষ্ট অ্যাক্টিভ আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরেও আমার বাচ্চার ওয়েট গেইন কেন হচ্ছে না। কারণটা তোমরা বুঝতেই পারলে, একদিকের ব্রেস্টটাকে যতটা সম্ভব খালি করার চেষ্টা করবে। যদি বাচ্চা একদিকের ব্রেস্ট খেতে খেতে ঘুমিয়েও পড়ে, পরবর্তীকালে যখন খাওয়াবে তখন অন্য ব্রেস্টটা খাওয়াবে। তো এটা তো গেল একটা দিক। আর একটি দিক হলো, বাচ্চা যখন পেটে থাকে তখন কিন্তু মায়েদের কাছ থেকে সমস্ত পুষ্টি পায়। বাচ্চা হওয়ার পর আমরা নিজেদের খাবার দাবার নিয়ে অতটা চিন্তা করি না, তখন সমস্ত মনোযোগ চলে যায় বাচ্চার দিকে। এতে পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক পায় না এবং বাচ্চার ওয়েট গেইন ঠিকঠাক হয় না। অনেক সময় বাচ্চা ব্রেস্টটাকে ঠিকঠাক ল্যাচিং করে উঠতে পারে না, অর্থাৎ মিল্কটাকে ঠিকঠাক টেনে খেতে পারে না। এতেও কিন্তু বাচ্চার ওয়েট গেইন হতে প্রবলেম হয়। তারপর ধরো মায়ের যদি কোনো রকম শারীরিক প্রবলেম হয়, তখন কিন্তু ব্রেস্ট মিল্ক কম হয় এবং বাচ্চা ঠিকঠাক পুষ্টি পায় না। তারপর আরও একটি কারণ হলো, বাচ্চা যখন গর্ভে থাকে তখন আমরা তার কথা ভেবে কিন্তু খুব ভালো ভালো খাবার দাবার বেশি বেশি করে খাই, যে এতে বাচ্চার পুষ্টি হবে। এতে মায়ের ওয়েট কিন্তু অনেকটাই বেড়ে যায়, কিন্তু ডেলিভারির পর আমরা সেই ওয়েটটাকে কমানোর চেষ্টা করি এবং খাওয়া দাওয়ার দিকে কম্প্রোমাইজ করি। এতে কিন্তু ব্রেস্ট মিল্ক ঠিকঠাক তৈরি হয় না এবং বাচ্চা পুষ্টি ঠিকঠাক পায় না। আমাদের এই কথাটা ভাবতে হবে যে ডেলিভারির পরেও কিন্তু বাচ্চার ওয়েট গেইনটা মায়ের কাছ থেকেই হয়। মা যে ধরনের খাবার দাবার খাবে সেখান থেকেই কিন্তু মিল্কটা তৈরি হবে এবং বাচ্চা পুষ্টিটা পাবে। সবথেকে বড় কথা, মাকে মোটামুটি 5 লিটার মতো জল পান করতেই হবে, কারণ ব্রেস্ট মিল্কের মোটামুটি 70% পরিমাণে জল থাকে। আর বাচ্চা ঠিকঠাক ব্রেস্ট মিল্ক পাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি দেখি সারাদিনে বাচ্চা অন্তত 6 থেকে 8 বার ইউরিন পাস করছে, তাহলেই বুঝতে হবে হ্যাঁ ঠিকঠাক ব্রেস্ট মিল্ক। আর বাচ্চা যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তখন কিন্তু মায়েদের খাওয়া দাওয়ার দিকে একটু অতিরিক্ত যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। অন্তত কম করে একটা মিল বেশি খেতেই হবে। 3 নম্বর হলো বাচ্চার শারীরিক অসুস্থতা। দেখো বাচ্চা যখন অসুস্থ থাকে সেই সময় কিন্তু তার সমস্ত এনার্জি রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্যই লেগে যায়। তো সেই সময় বাচ্চার খাবার দাবার কিন্তু ওয়েট গেইনের জন্য কাজে লাগে না।
বাচ্চা যখন অসুস্থ থাকবে আমরা যদি তখন বাচ্চার ওয়েট নিয়ে চিন্তা করি সেটা কিন্তু খুবই ভুল হবে। তখন আমাদের চেষ্টা করতে হবে কি করে বাচ্চার শারীরিক অবস্থা ঠিকঠাক হবে। অনেক ক্ষেত্রে কি হয়, বাচ্চা প্রিটার্ম ডেলিভারি হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার স্বাভাবিক ওজন এমনিতেই কম থাকে। তো সেই বাচ্চাটা কিন্তু একটি সাধারণ বাচ্চার মতো ওয়েট গেন করতে পারবে না, তার ওজনটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। এছাড়া শিশু জন্মের পর নানান রকম সমস্যা, ধরো সর্দি কাশি, পেটের সমস্যা, গ্যাস, এসব সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেইন একটু কম হবে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন শারীরিকভাবে সুস্থ থাকে এবং বাচ্চা যেন অ্যাক্টিভ থাকে। 4 নাম্বার হলো জেনেটিক বা বংশগত। কিছু বাচ্চা দেখবে দেখতে একটু রোগা হলেও ভেতর থেকে কিন্তু সে যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং অ্যাক্টিভ। খেয়াল করলে দেখবে যে তার বাবা মা কিংবা তার বংশে কেউ হয়তো রোগা, সেই কারণে বাচ্চাটাও রোগা। এক্ষেত্রে অহেতুক যদি বাচ্চাটার ওজন বাড়ানোর চেষ্টা করি তাতে কিন্তু উল্টে বাচ্চাটার ক্ষতিই হবে। এবার তোমরা তাহলে বুঝতেই পারলে যে কোন কোন কারণে বাচ্চার ওয়েট কম হতে পারে। তো তোমরা এখান থেকে বুঝে নাও যে তোমার বাচ্চার ওজনটা কেন কম। এবার আমাদেরকে কি কি খেয়াল রাখতে হবে বা আমরা কি কি করতে পারি বাচ্চার ওজন যদি সত্যিই কম হয়। 1 নাম্বার, বাচ্চার বার্থ ওয়েটটাকে জেনে রাখা বা মনে না থাকলে কোথাও লিখে রাখতে হবে। এবার প্রত্যেক মাসে একবার করে আমাদেরকে বাচ্চার ওয়েটটাকে মাপতে হবে। যদি দেখো যে প্রত্যেক মাসে মোটামুটি 600 থেকে 900-র মধ্যে ওয়েট বাড়ছে তাহলে ভাববে যে স্বাভাবিক আছে। মোটামুটি 6 মাসে বাচ্চার ওজনটা দ্বিগুণ হয়ে যাবে এবং 12 মাসে 3 গুণ হয়ে যাবে। দ্বিতীয়ত, খেয়াল রাখো যে তোমার বাচ্চাটা অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ বয়স অনুপাতে বাচ্চাটা ঠিকঠাক খেলাধুলা করছে কিনা, বয়স অনুপাতে তার সমস্ত মাইলস্টোনগুলোকে সে কমপ্লিট করছে কিনা, যেমন ঠিকঠাক আই কন্ট্যাক্ট করতে পারছে কিনা, হাসতে পারছে কিনা, 3 মাস বয়সে সে উপর হতে পারছে কিনা, ঘাড়টাকে সোজা রাখতে পারছে কিনা, 6 মাস বয়স থেকে সে বসতে পারছে কিনা, তারপর সে ঠিকঠাক টাইমে হাঁটতে পারছে নাকি, কথা বলতে পারছে নাকি, এগুলো লক্ষ্য করো। এগুলো যদি ঠিকঠাক টাইমে হয়ে থাকে তাহলে বুঝবে যে তোমার বাচ্চার পুষ্টির কোনো সমস্যা নেই, অহেতুক ওজন নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যদি মনে হয় যে বাচ্চার সত্যি সত্যিই কোথাও একটা সমস্যা হচ্ছে তাহলে ডক্টরের সাথে কথা বলে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট তো 1 বছর অবধি প্রত্যেকটা বাচ্চাকে দেয়। এছাড়া যদি আরও কিছু সাপ্লিমেন্ট দরকার হয় যেমন 1 বছরের পর আয়রন বা ক্যালসিয়াম, তো এগুলো আজকাল টেস্ট করা যায়, টেস্ট করেই বোঝা যায় যে এগুলোর কোনো ঘাটতি আছে নাকি। তো ডক্টরের সাথে কথা বলে সেই ব্যবস্থা করো। আর বাচ্চার ওজন নিয়ে না ভেবে বাচ্চার শারীরিক স্বাস্থ্য, মাসেল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট এগুলো নিয়ে বেশি চিন্তা করো। বাচ্চা ব্রেস্ট মিল্কটাকে ঠিকঠাক টেনে উঠতে পারছে কিনা সেটা লক্ষ্য রাখো। যদি ঠিকঠাক টানতে না পারে তবে ব্রেস্ট পাম্পের সাহায্যে পাম্প করে মিল্কটাকে তোমরা খাইয়ে দিতে পারো। দিনে 6 থেকে 8 বার কিন্তু অবশ্যই ফিড করাতেই হবে। আর রাত্রে কিন্তু মোটামুটি 3 থেকে 4 বার বাচ্চাকে তুলে খাওয়াতেই হবে, কারণ বাচ্চার গ্রোথের জন্য রাতের খাবারটা খুবই প্রয়োজন। বাচ্চা সারাদিনে 6 থেকে 8 বার ইউরিন পাস করছে কিনা সেটা খেয়াল রাখো। আর 6 মাস অবধি আমরা অবশ্যই বুকের দুধ খাওয়াবো, কিন্তু 6 মাসের পর থেকে আমাদের বাইরের খাবার দিতে হবে। তো বাইরের খাবারগুলি অবশ্যই পুষ্টিগুণ বজায় রেখে আমাদেরকে দিতে হবে। আর বাচ্চার ঘুমের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তাহলেও কিন্তু বাচ্চার ওয়েট গেন হবে না। ওয়েট গেনের জন্য ঘুমটা খুবই প্রয়োজন। আর বাচ্চার যত্ন নিতে নিতে আমরা মায়েরা কিন্তু নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই। তো আমাদের এটা ভুললে হবে না যে বাচ্চার পুষ্টিটা কিন্তু মায়ের কাছ থেকেই যাচ্ছে। তো মায়ের খাবার, মায়ের বিশ্রাম, মায়ের মানসিক অবস্থা ঠিকঠাক রাখা খুবই দরকার। এখানে পরিবারের সাপোর্ট থাকা খুবই প্রয়োজন। ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য কিছু খাবার আছে, যেমন হচ্ছে ছোট মাছ, লাউ, তারপর বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, ডিম, চিকেন, বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার, তারপর তোমার সাবু ইত্যাদি। এই খাবারগুলো কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়াতে খুব সাহায্য করে। আর 6 মাসের পর থেকে আমরা যখন বাচ্চাকে বাইরের খাবার দেব, তো বাচ্চার ওয়েট যদি খুবই কম থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চার খাবারে কলা অ্যাড করতে পারি, ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করতে পারি, বাচ্চাকে সাবু খাওয়াবো। চিড়েটা খুবই আয়রন রিচ খাবার, তো আমরা চিড়েটাকে খাওয়াতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের রঙিন শাক সবজি তার পিউরি করে আমরা খাওয়াতে পারি। আপেল সেদ্ধ, সেটাও বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার। তারপরে বাচ্চা যখন মাছ ডিম খেতে পারবে তো সেই সময় থেকে আমরা মাছ এবং ডিমটাকে দিতে পারি। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই থাকছে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই রকম বেবি কেয়ার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার সন্তান সম সমস্ত সন্তানের এবং বাবা মায়ের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।